আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আর সেই ছেলেপেলের মক ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খেল, তাদেরকে ছাড়া আনলো আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ছিল। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম ছাড়াইতে থানায় যায়, কেন যায়? খোঁজ করে, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা তৈরি হয়ে গেছে, কিভাবে রাতারাতি ওপেন সিক্রেট, এবং এদের এই সব টাকা পয়সা আসছে এইভাবে। এমন অকাট্য প্রমাণ জনসম্মুখে আসার পরেও যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো এই তরুণ নেতারা আইনের আওতায় না আসে অথবা তাদেরকে আইনের আওতায় না আনা হয়, জবাবদিহিতার মধ্যে না ফেলা হয়, প্রশ্নের সম্মুখীন না করা হয়, তাহলে এইটা বিভিন্ন ধারায় প্রবাহিত হতে পারে। কিভাবে হতে পারে সেই বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই, যদিও এই বিষয়টা আপনারা জেনে থাকার কথা, এই এনসিপির একজন মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের বিরুদ্ধে অলরেডি কিন্তু একটা মামলা হয়েছে, 10 কোটি টাকার মানহানির মামলা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর পদে থাকা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই তিনি পদ থেকে পদত্যাগ করবেন, শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে জাতির কাছে কথা দিচ্ছেন সেটা রক্ষার জন্য। তার মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি যদি সরকারে থাকেন, নির্বাচনকালীন সরকারে, তাহলে নির্বাচনটা ইনক্লুসিভ বা ফ্রি অ্যান্ড ফেয়ার সেটা হবে না, প্রশ্নবিদ্ধ হবে। তার মানে তিনি নিজে একজন প্রশ্নবিদ্ধ মানুষ, সেটা নিজেই নিজের মুখে তিনি প্রকাশ করেছেন। তার বাবা মুরাদনগরে কুমিল্লার 3 আসনে যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, নৈরাজ্যকর পরিবেশ এবং বর্বরতার মধ্য দিয়ে একটা শাসনতন্ত্র কায়েম করতে চাচ্ছেন, সেটা নিয়ে নিউজ প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। যারা ভিকটিম, যারা নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষ, কোনো অপকর্মের সাথে জড়িত না হয়েও ফেরারি আসামি হিসাবে তারা এখনও পলাতক আছেন, তারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। তাদের কথা যখন জনসম্মুখে আসলো মিডিয়ার মাধ্যমে, সেটাতেও আমরা কোনো রকমের পদক্ষেপ এই সরকারের পক্ষ থেকে আশা করাটা ভুল হবে, এই কারণে যে এই সরকার এই বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা করে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলার বাহিনীদের কোনো পদক্ষেপ আমরা দেখলাম না। তারপরে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের যতগুলো উপদেষ্টা বিতর্কিত অবস্থায় আছেন, তার মধ্যে সর্বোচ্চ স্থানে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবার জন্য এবং তার নিজের জন্য। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যে ম্যাগাজিন এবং গুলি সহ ধরা পড়লেন, সেইটারও কোনো আমরা পদক্ষেপ দেখলাম না। আমাদের সেনাবাহিনী, সেনানিবাস সার্বভৌমত্বের জায়গা, সেই দিকে মেটিকুলাসলি কীভাবে গোপন তথ্য প্রকাশ করে দিলেন জনসম্মুখে, যেটা মোটেও একজন উপদেষ্টা করতে পারেন না আইন অনুযায়ী, সেটারও আমরা কোনো পদক্ষেপ দেখিনি আজ পর্যন্ত। কিন্তু আজ যখন তাদেরই দলের একজন চাঁদাগ্রস্ত, অর্থাৎ তিনি চাঁদা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছেন এবং তিনি স্বীকারোক্তি দিচ্ছেন স্বইচ্ছায়, কোনো প্রশাসনের জবাবদিহিতার মধ্যে না পড়ে, প্রশাসনের হাতে তিনি গ্রেপ্তার হওয়ার আগে স্বইচ্ছায় ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে সব কিছু যখন খোলামেলাভাবে বলে দিলেন যে এইটার মাস্টারমাইন্ড হলো আসিফ মাহমুদেরা, তারা রাতের অন্ধকারে একজন মন্ত্রী পদমর্যাদায়, শুধু নয় একাধিক মন্ত্রী পদমর্যাদা এই উপদেষ্টা সিভিল বেশে কিভাবে চাঁদাবাজদের সাথে দেখা করেন, কিভাবে তাদের সাথে ডিল করেন, কিভাবে চাঁদা আদায় করেন এবং সেটা কোন চ্যানেলে কিভাবে হয়, এগুলোর দিক নির্দেশনা আসিফ মাহমুদেরাই দেন। সেটার বাস্তব প্রমাণ সামনে নিয়ে আসলেন তাদেরই একজন চাঁদাগ্রস্ত নেতা।
এরকম অকাঠ্য প্রমাণ জনসম্মুখে আসার পরেও যদি তার উপদেষ্টা পদটি বহাল থাকে, আইনের আওতায় যদি তিনি না আসেন, তাহলে এটা প্রথমে যেদিকে ধাবিত হতে পারে বা যে প্রশ্নটা সামনে আসতে পারে যে তাহলে কি তাদের ম্যাটিকুলাস প্ল্যান এইটা আছে যে যতদিন তারা এইভাবে পারে দেশটাকে লুটেপুটে খাবে, চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলবে, মব ভায়োলেন্সের অভয়ারণ্য, মবতন্ত্র কায়েম করবে এবং যখন তারা আর পারবে না তখন তারা চলে যাবে। এইটা হতে পারে, এই প্রশ্নটা সামনে আসে যে এরকম হতে পারে কিনা। অন্যথায় আরেকটা যেরকম হতে পারে যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেম আমরা দেখি যে যারা ক্ষমতায় থাকেন তাদের যতই ভুল সামনে আসুক, তারা যতই অপকর্মের সাথে লিপ্ত থাকুক না কেন, তারা কিন্তু ক্ষমতায় থাকাকালীন, অর্থাৎ তিনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারটি যিনি আঁকড়ে ধরে আছেন, সেই ক্ষমতার চেয়ারটি যতদিন পর্যন্ত তার হাতে থাকে ততদিন তিনি যত বড় অপরাধী করুক না কেন আইনের আওতায় আসেন না। এই যে একটা ধারাবাহিকতা, যদিও আমরা বিগত সরকারের আমলে এই বিষয়গুলো দেখতে পাইছি, বর্তমানে সেটা আমরা প্রকাশ্য আরও বেশি আকারে দেখতে পেতেছি। এরকম যদি হয় তাহলে যে কোনো মুহূর্তে এই আসিফ মাহমুদেরা, এই মাসুদেরা যারা গ্রেপ্তার হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন। কারণ আমরা এটা স্পষ্টভাবে জানি যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। যদি এইটা সত্য হয় যে ক্ষমতায় যতদিন আছে ততদিন তাদের কিচ্ছু হবে না, তারা যাই করুক, তারা চাঁদাবাজি করুক, মানে সব কিছু তারা ধামাচাপা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারেন বিভিন্ন সহযোগিতা নিয়ে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তারা আইনের আওতায় আসতে পারেন। এটা অবাক হওয়ার কিছু নয়। হয়তো বা আপনি 1 ঘন্টা পরে শুনতে পারেন, 1 দিন পরে শুনতে পারেন, 2 দিন, 7 দিন, 1 মাস পরে শুনতে পারেন যে এই আসিফ মাহমুদেরা গ্রেপ্তার হয়েছেন। যেটা আমরা দেখছি 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার, সেটা শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশের মানুষ কেউই চিন্তা করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে মানে হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুত হবেন এবং রাঘবরা আইনের আওতায় আসবেন। যেমন সালমান এফ রহমান, আনিসুর রহমান, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী নেতারাও এই আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা দুর্নীতিগ্রস্ত অর্থ পাচারকারী নেতাদের কিন্তু তারাই বিচার করার জন্য 24-এর নির্বাচনের পরে তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং সেইটা নিয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে তারা সেটা নিজ হাতে করতে পারেনি, কিন্তু অধিকাংশ দুর্নীতিগ্রস্ত আইনের আওতায় চলে আসছে, যেটা কারোরই কল্পনার মধ্যে ছিল না। এর মধ্যে অনেকে নিরপরাধ রাজবন্দী হিসাবে আছেন, সেইটা ভিন্ন বিষয়। এখন এই সরকারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ উপদেষ্টা বিভিন্ন বিতর্কিত কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। বিশেষ করে এই তরুণ নেতা, তরুণ উপদেষ্টাদের বিরুদ্ধে এটা শুধু অভিযোগ বললে ভুল হবে বলে আমি মনে করি। এটা মানে অকাঠ্য প্রমাণ যে তারা এই অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজ, মব ভায়োলেন্স, তারাই একমাত্র ইন্ধনদাতা এবং তারাই ওই যেটাকে বলে যে মানে কি বলে আতুরঘর, চাঁদাবাজদের আতুরঘর নেতৃত্ব দেন এই আসিফ মাহমুদেরা, মব ভায়োলেন্সদের নেতৃত্ব দেন এই আসিফ মাহমুদেরা। সেহেতু ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যে কোনো মুহূর্তে এই আসিফ মাহমুদেরা কট খেয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আইনের আওতায় আসবেন এবং জনগণের মনের আশা, অবশ্যই জনগণের চাহিদা, চাওয়া, আশা, আকাঙ্ক্ষা বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পূরণ করবে বলে আমাদের মতো সাধারণ জনগণ এখনও আশায় বুক বেঁধে আছে। অবশ্যই অতি দ্রুত এই সমস্ত দেশ ধ্বংসকারী অর্থাৎ চাঁদাবাজদের অভয়ারণ্য নেতৃত্ব দেওয়া নেতা এবং উপদেষ্টাদের আইনের আওতায় নিয়ে এসে জবাবদিহি মধ্যে রেখে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে দেশে এখনও আইনের শাসন বিদ্যমান আছে। অন্যথায় দেশ অতি দ্রুত
অন্ধকারের দিকে নিমজ্জিত হতে পারে, সে বিষয়টা আমরা সবাই জানি। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।